আমি ক্লায়েন্টকে কিন্তু একদম ফ্রি মাইন্ডে বলি, দিদি ওরাও মানুষ, ওদেরকে টাইমে একটু খেতে দেবেন, দুপুরবেলা 1 ঘন্টা একটু রেস্ট। যে দিদিরা প্রতিদিন সময়ের সঙ্গে দৌড়ায়, আজকের এই সময়টা তাদের জন্য। যে দিদিদের স্বপ্নগুলো এতদিন চাপা পড়েছিল, আজ তা আবার বাঁচিয়ে তোলার দিন। এই মঞ্চে এসে দিদিদের বলা গল্পে ভয় হার মানে আত্মবিশ্বাসের কাছে। আমি পারবো তো বদলে যায় আমি পারবই স্লোগানে। প্রিয়া, নাইটির ব্যবসা, গয়নার ব্যবসা করতে তুমি তৈরি করি নাইটি আর মুকুট তৈরি করি। কিরম দেখি? ও আচ্ছা। হচ্ছে লকডাউনের পরের থেকে স্বামীর ব্যবসাটা ডাউন খেয়ে যায়, এই সংসারটা পুরো আমার ঘাড়ে এখন। কাজটা এখন কি করো? নাইটি কেটে দেয় দিদিরা, ওখান থেকে থান নিয়ে এসে বাড়ি এসে সেলাই করি। আচ্ছা। সকালবেলা 6টা 6:30 উঠে মুকুটির কাজ করি, আচ্ছা। 1:30টা পর্যন্ত। ঠাকুরের মুকুট বানাও? হ্যাঁ। বিভিন্ন সাইজের করো? হ্যাঁ, বিভিন্ন সাইজেরই আছে দিদির এখানে। আচ্ছা। সকালবেলা উঠে করো? সকালে উঠে করি, হয়তো আধ ঘন্টা কি 1 ঘন্টা রেস্ট নিয়ে 3টের থেকে পুরো 12টা 9টা 10টা পর্যন্ত নাইটি। আচ্ছা। আমি সংসারের কোনো কাজই করি না। সংসারের কাজ কে করে? শাশুড়ি করেন। উনি সবকিছুই মানে ছেলে দিয়ে সংসার দিয়ে উনি একবার ঠেলছে, মানে 2 ছেলেকে উনিই সামলাচ্ছেন? হ্যাঁ। তুমি শুধু এপাশে কাজ করছো? আমি শুধু কাজ করে সংসারটা ঠেলছি। ওটাই তোমার সাথে শাশুড়ির একটা কথা বলা বোঝাপড়া হয়ে আছে। হ্যাঁ। খুব ভালো, এটা তো করতে হবে, তা না হলে কি করে হবে? দুটোই মা। হ্যাঁ। শাশুড়ি বলবো না, দুটোই মা। কেন, আর এক মা এসছে আমার নিজের মা। আমার এই কাজ করে দিদি আমার সংসারে কোনো অভাব নেই। প্রত্যেকদিন কটা করে নাইটি সেলাই করো প্রিয়া? 25টা করে তো দিনে আমার করতে হয়। 25টা নাইটি সেলাই করো রোজ? করতে হয়, কি করব, সংসারের মানে অভাব, সেটা তো পূরণ করতে হবে। 2 ছেলে এই 4-এ পড়ে, এবার 5-এ উঠবে। মুকুটটা বলেছিলাম ছেড়ে দেবো, কিন্তু এই কাজটাই আমার লক্ষ্মী। তাই? এই কাজটাই আমার লক্ষ্য। কটা মুকুট করো রোজ? 200-250, যেদিনকে মালের চাপ থাকে, দাদা বলে ডেলিভারি থাকবে, সেদিনকে 300 হয়ে যায়। সপ্তাহে 2000 পিস মাল না করলে এখানে পড়তা নাই। না, 2000 পিসের মালের জন্য কি টাকা পাও? 1000 টাকা। 1000 টাকা, কোনটা 1200 টাকা। মানে সপ্তাহে তোমার 2 থেকে 2500 টাকা রোজগার হয়। হ্যাঁ। তো মাস গেলে 10 থেকে 12,000 টাকা রোজগার। 10 থেকে 12,000 টাকা রোজগারে এতগুলো মানুষের সংসার চলে? 5টা মানুষ সংসার চালিয়ে নিয়ে যাচ্ছি। ছেলেদের স্কুল, গাড়ি ভাড়া, ওদের টিফিন, ওদের খাওয়া দাওয়া। তোমরা 3 জন বড় বড় মানুষ, একটাই যে তোমাকে বাড়িতে থেকে তুমি কাজ করতে পারো। হ্যাঁ। তোমাকে কোথাও দৌড়ঝাঁপ করতে হয় না, তাই না? কিন্তু এই যে এই কাজটা খুব কষ্টের কাজ। বসে বসে করতে হয় তো, চোখে ঘাড়ে ব্যথা হয়ে যায়, চোখে মাজার লেগে যায়। দুই এক সময় মার উপর রাগও করি যে তুমি এটা করতে পারছো না, ওইটা করতে পারছো না, কিন্তু কি করব, আমার তখন অতিরিক্ত কষ্ট হয়। কিন্তু মা সেটা বোঝে। আমার 12 বছর সংসার কি জিনিস আমি এখনো পর্যন্ত বুঝিনি। এদিকে 2টো ছেলে 10 বছর বয়স। আমার এত ভালো শাশুড়ি মা আছেন, সব সামলে নিচ্ছেন। ভালো থাকো প্রিয়া, অনেক অনেক শুভেচ্ছা তোমার পরিবারের জন্য, তোমার বাচ্চাদের জন্য। নূপুর রায় ব্যানার্জি, আয়া সেন্টার। কিভাবে শুরু হলো এই আয়া সেন্টার? জীবনের জার্নিটা অনেকটা বাধা বিপত্তির মধ্য দিয়েই পেরিয়েছি। যেমন হচ্ছে গিয়ে প্রথমে যখন নিজেদের মানে ইচ্ছেতে বিয়ে করি, সন্তান হয়, তো বেনারস থেকে আমরা বেনারসে গিয়েছিলাম, কিন্তু ওখানে যাই হোক কোনো কারণে ছেলেকে নিয়ে ঠিক ওখানে আমি সুটেবেল হচ্ছিল না, বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, যার ফলে আমাকে কলকাতায় চলে আসতে হয়। দাদাদের কাছেই আমি থাকি। দাদা বললো এখানে থাক, এখানে থাকলে তুই টিউশনিও করতে পারবি। আমি আগে টিউশনও করতাম, অনেক রকম কাজ চেষ্টা করি করার জন্য। আমার হাজব্যান্ডকে কলকাতা নিয়ে এসে এবার ওখানে কাজ ওর অন্যরকম, এখানে কাজটা অন্যরকম। যাই হোক একটা সামান্য মায়নায় ওকে কাজে আমি জোগাড় করে ঢুকিয়ে দিই। এবার আমি একটা অফিসে রিসেপশনের কাজে জয়েন করি, ছেলেকে ছোট রেখেই। তারপরে ওখানে কোভিডের সিচুয়েশন যখন হয়, কোভিড আমার নিজের হলো, 21 সালে আমার অফিস থেকে বসিয়ে দেওয়া হয় অনেককে। তখন তো আমার খুবই চিন্তা যে কীভাবে সংসারটা চালাবো। ওর বাপি যেটা আয় করে সেটা আমার সংসার চালাবার উপযুক্ত নয়, ছেলেটাও পড়াশোনা করছে। তো আমি অনেককে বললাম যে আমার একটা কাজ জোগাড় করে দাও। তা একজন আমাকে একটা আয়া সেন্টারেই কাজ দেয়। তো 2 মাস থেকে 2.5 মাস ওখানে আমি কাজ করি। এবার আমার একটা নার্ভের সমস্যা ছিল এই আঙুলটায়। তো যাই হোক আমি স্টেরয়েড নিয়ে আতে আঙুলটা আমার ঠিক আছে। তো ওই দিদিকে তখন বলি যে আমার খুব সমস্যা হচ্ছে দিদি, আমি কাজ করব না। তখন আমি মাথায় চিন্তা করলাম যে আমি যে রিসেপশনে 2 মাস বসলাম, এই যে কাজটা, এটা আমি যদি মনে করি যে করব, হয়তো আমি করতে পারবো। কীভাবে কি করতে হয়, অনলাইনে কোথা থেকে কাজ জোগাড় করব, সেগুলো আমি মোবাইল সার্চ করলাম যে কীভাবে কোম্পানিগুলোর সঙ্গে মানে করা যায় যোগাযোগ করে। ওনাদেরকে ডাকলাম, কি কি লাগবে সব জিজ্ঞেস করলাম। এইভাবে আমার চলে পথ চলা।
কিন্তু ধরো আয়া সেন্টার চালালে তো অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। অবশ্যই, হ্যাঁ। একদম একদম। তবে হ্যাঁ দিদি, আপনার আশীর্বাদে আমার যতজন ছেলেমেয়েরা কাজ করে, মানে কিরকম হয়, মেয়েরাই আমাকে মেয়ে দেয়। সে বললো আমার কাছে কাজ করলে আমি ক্লায়েন্ট থেকে ফিডব্যাক নিই যে মেয়েটি কীরকম আপনার বাড়িতে কাজ করছে। ক্লায়েন্ট আমাকে ফিডব্যাক দেয় যে না নূপুর ঠিক আছে, তাহলে আমি ওর ফিডব্যাক পেয়ে গেলাম, তাহলে আমি পরবর্তী আরেকটা জায়গায় ওকে কাজ দিতে পারলাম। এবার ও যখন কাজ করছে, ওর গ্রামে মেয়েরা বলে তুই কোথায় কাজ করিস, না নূপুরদি খুব ভালো। এবং মেয়েরা যদি কোনো কষ্টে থাকে, মেয়েরা যদি আমাকে বলে, আমি মেয়েদের থেকেও ফিডব্যাক নিই যে ক্লায়েন্টের বাড়িতে খাওয়া দাওয়া বা তোমাদের একটু বিশ্রাম করতে দিচ্ছে, তো ওরা যেখানে অসুবিধা হয় সেখানে আমার বলে, আমি ক্লায়েন্টকে কিন্তু একদম ফ্রি মাইন্ডে বলি দিদি ওরাও মানুষ, ওদেরকে টাইমে একটু খেতে দেবেন, আর দুপুরবেলা 1 ঘন্টা একটু রেস্ট। কতদিন হয়ে গেল এই ব্যবসা? মোটামুটি 5 বছর। অনেক অভিজ্ঞতাও নিশ্চয়ই অর্জন হয়েছে। একদম একদম। ছেলেকে অনেক কষ্টে মানুষ করেছি। এখন সংসারে কিরকম অবস্থা নূপুর? আগে তো খুব এখন কষ্ট আপনাদের ছিল। আশীর্বাদে আমি একটা ফ্ল্যাট কিনেছি, ছেলে পড়াশোনা কমপ্লিট হয়েছে, গ্রাফিক ডিজাইন করেছে কমপ্লিট। বাহ, খুব ভালো। অনেক শুভেচ্ছা রইল নূপুরদি, ভালো থাকুন, আপনার সেন্টার আরো বড় হোক। জয়শ্রী, চিম্পাই গ্রাম থেকে এসেছি, এই গ্রামটা কোথায়? এটা হলো বীরভূমের সিউড়ির পাশেই। আচ্ছা, ওখানে আমার শ্বশুর বাড়ি। তা তুমি এমনি কোথাকার মেয়ে? আমি বর্ধমানেরই মেয়ে। বিয়ে হয়েছে কতদিন? 5 বছর। আমার ছেলে হওয়ার সময় আমার প্রচুর কমপ্লিকেশন হয়, আমার প্রচুর পরিমাণে প্রেশার হাই হয়ে যায়। তো ডাক্তার সেখানে বলে আমার মানে বেঁচে থাকার চান্স খুবই কম। তো আমি ওই ওটিতে আমি মা সিদ্ধেশ্বরীকে স্মরণ করি, মায়ের উপর সব কিছু ছেড়ে দিয়েছিলাম। তো তারপর আমি সুস্থভাবে আমার সন্তানকে জন্ম দিই। তোমাদের গ্রামেরই মন্দির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের 2টো মা, বড় মা ছোট মা। অনেক পুরনো? হ্যাঁ, সাঁওতাল বিদ্রোহের সময়ে আমাদের চিনপাই গ্রামের 5টা পরিবার মিলে প্রথম পুজো করে, পুজো শুরু হয়। তারপরে ধীরে ধীরে গ্রাম বড় হতে থাকে, চারিদিকে আর কি ছড়িয়ে পড়ে। আমাদের মায়ের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো কালী পুজো পরের দিনই বেশিরভাগ জায়গায় বিসর্জন হয়ে যায়, কিন্তু আমাদের মা কিন্তু ভাইফোঁটা না নিয়ে বিসর্জন হয় না। মানে ভাইফোঁটার দিন আর কি আমরা সব সকালে যে মায়ের সামনে একটা পাটা রাখা থাকে, সেখানে আমরা ফোঁটা দিই, তারপর মাকে রাত্রি 8টার পর বিসর্জন করা হয়। পুরো গ্রামটা কিন্তু মা কাঁধে ঘোরে, কাঁধে নিয়ে আমাদের গ্রামবাসী সবাই আর কি ঘোরে। আর আমাদের চিনপাই গ্রামের সবথেকে বড় উৎসবই হলো আমাদের মা সিদ্ধেশ্বরীর পুজো। আচ্ছা, তো সুখে দুঃখে সবসময় মানে মাকে আমাদের চিনপাই গ্রামে সবাই খুবই মানে। মায়ের অলৌকিক ঘটনা বলতে আমাদের যখন 2018 সালে মায়ের গয়না চুরি হয়ে যায়। মানে সাধারণত প্রতিমা নিরঞ্জনের পর তো ভাসতে ভাসতে যায়, কিন্তু যে বছর আমাদের গয়না চুরি হয় সে বছরে মা কিন্তু ভাসতে ভাসতে যায়নি। 2টো মা যেহেতু আমাদের, প্রথমে বড় মাকে বিসর্জন দেওয়া হয়, তারপরে ছোট মা আর কি নিরঞ্জন হয়। কিন্তু বড় মা আর কি দাঁড়িয়ে যায়, আমরা যেমন দাঁড়িয়ে থাকি তেমনভাবে আর কি দাঁড়িয়ে যায়, মানে আর যায় না, প্রতিমাতে আর কি নিরঞ্জন হয় না, দাঁড়িয়েই থাকে। এটা একটা অলৌকিক ঘটনা। আমি এখানেও এসেছি মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে। ভালো থেকো জয়শ্রী, হ্যাঁ সবাইকে নিয়ে আনন্দে থেকো।